যেভাবে গৃহদাহ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে, এই দলটার একেবারে মিলিয়ে যাওয়া সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটা বড় ঘর, একটা বড় বাড়ি, একটা একটা করে ইট বেরিয়ে যাচ্ছে, আর যে কারণে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটায় আর কিচ্ছু অবশিষ্ট নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সমাজ মাধ্যমে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু কর্মসূচির কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি রাস্তায় বেরোবেন, তিনি নাকি যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়াতে যাবেন। খুব ভালো কথা, এটাই তো দরকার। এই মুহূর্তে বিরোধিতা করতে হবে। বিরোধিতার করাটা একটা শিল্প, এবং এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে। কারণ বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই কাজে নিজেকে ব্রতী করতে পারেন, খুব ভালো কথা। হয়তো ওনার দলের কর্মী, সমর্থক, নেতৃত্ব বিক্ষুব্ধরা তার পিঠ চাপড়ে দেবে, কিন্তু সেটা কতটা করা সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে? কারণ উনি তো সোনার চামচ মুখে করে জন্মেছেন, হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো নেতা। উনি জানেন না কিভাবে বিরোধিতা করতে হয়, ফলে খুব স্বাভাবিক। আগামী দিনে কি পথে এগোবে তৃণমূল কংগ্রেস সেটা বলা মুশকিল। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি, এবং একটু অন্যরকম করি চলুন হাল্লা বলটা। কেন বলছি? কারণ বিক্ষুব্ধ নেতারা একে একে মুখ খুলেছেন। এই একে একে মুখ খোলা নেতাদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম শান্তনু সেন। শান্তনু সেনের একটা পরিচয় রয়েছে, উনি একজন বিশিষ্ট চিকিৎসক। উনি এই পরিচয়টা নিয়ে থাকতে পারতেন, কিন্তু উনি নেই এই পরিচয়টা নিয়ে শুধু কারণ উনি তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবেসে করেছিলেন। ভালোবেসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাকে, ভালোবেসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে, ওনার বাগ্মিতাকে, ওনার জননেত্রী হয়ে ওঠার সংঘর্ষকে, লড়াইকে। আর সেই কারণে শান্তনু সেন এই দলটায় ভালোবাসা, ভরসা, বিশ্বাস দেখিয়ে এসেছেন। উনি এখনো দলেই আছেন। শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাবো। আমার সঙ্গে স্টুডিওতে শাখারব সরকার, বিজেপি মুখপাত্র রয়েছেন। আমি শাখারবদাকেও স্বাগত জানাবো। আমি প্রথমে একটু শান্তনুদার কাছে আসতে চাইবো। শান্তনুদা, আপনি যে চিঠিটা লিখেছেন, যে চিঠিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাতেও চাইবো সেই চিঠিটা। সেখানে একটা জায়গা আমি একটু এমফাসাইজ করতে চাইছি। এই চিঠিতে আপনি লিখেছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষ যখন আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড, চাকরি বিক্রি সহ বিভিন্ন অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য আমাদের প্রত্যাখ্যান করেছে, সেই অবস্থায় আমার মন আর কোনোভাবেই মুখপাত্র হিসেবে এগুলোকে সমর্থন করার সম্মতি দিচ্ছে না। আপনি জাতীয় মুখপাত্রের পদ ছেড়েছেন। প্রশ্ন হলো শান্তনুদা, এতদিন কি করে সম্মতি দিল আপনার মন রাজ্য সম্মতি? দেখুন, আপনি আমাকে যেভাবে দর্শকদের কাছে পরিচিত করলেন, আমি একটু বিনয়ের সাথে সংশোধন করতে চাই। আমি কিন্তু এখনও চিকিৎসক, এবং প্রত্যেক দিন আমি ডাক্তারিটা করি। আমি যখন এমপি ছিলাম, কাউন্সিলর ছিলাম, সেদিনও একদিনের জন্য আমি ডাক্তারি বাদ দিইনি, দিল্লিতে অধিবেশন চলার ওই দিনগুলো বাদে। রাজনীতিটা আমার একটা নেশা। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। আমার বাবাকে দেখে রাজনীতিতে আমি উৎসাহ পেয়েছিলাম। নিশ্চিত করে আমি কংগ্রেস রাজনীতি করতাম। তারপর তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্মলগ্ন, শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে মিটিং, সেই দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান। তারপর দীর্ঘ রাজনৈতিক পথ। দল আমাকে যখন যেখানে যে দায়িত্ব দিয়েছে, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের মদন মিত্র সভাপতিত্বে সম্পাদক থেকেছি, শুভেন্দু অধিকারী মহোদয়ের সভাপতিত্বে যে সাধারণ সম্পাদক থেকেছি 2007 থেকে 2014, 2007 থেকে 2014, 2010 থেকে 2015 কাউন্সিলর থেকেছি, 2015 থেকে 2021 কাউন্সিলর থেকেছি, 2016 কাঁদিতে ভোটে নির্বাচনে লড়তে গেছি, পরাজিত হয়েছি, 2018 থেকে 2024 রাজ্যসভার সাংসদ হিসেবে পারফর্ম করেছি, দলের মুখপাত্র হিসেবে আমি কাজ করেছি। এছাড়া বাংলার বুকে, আসামে, ত্রিপুরায়, গোয়ায় জল দখল যা দায়িত্ব দিয়েছে করেছি। মুখপাত্র হিসাবে আমি দলকে ডিফেন্ড করেছি, সেটা আমার কাজ ছিল। এই ডিফেন্ড করতে গিয়ে বহু অপ্রীতিকর ঘটনা আমাকে সম্মুখীন হতে হয়েছে। এমন কিছু বহু ঘটনা যেগুলোকে মন থেকে মেনে নেওয়া যায় না, যেগুলোকে সাধারণ মানুষ মেনে নিতে পারে না। এমনকি একটা উদাহরণ দিই, কোনো একজন প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যখন প্রচুর টাকা উদ্ধার হচ্ছে, সেই দিন সেই মুহূর্তে সন্ধ্যে 8টা 15-20 আমি কোনো একটা বহুল প্রচলিত চ্যানেলে কোনো একটা ইম্পর্টেন্ট শোতে আমি অনলাইন লাইভ সেখানে ছিলাম। সেখানেও আমাকে ফেস করতে হয়েছে, কারণ আমি দলের হয়ে বলছি,
আমার কাজ হচ্ছে আমার দলের হয়ে জনগণকে বোঝানো, আমি সেই কাজটা করে গেছি। যেমন আপনার কাজ হচ্ছে চ্যানেলে বসে আপনার যে সংস্থা তার হয়ে প্রশ্ন করা বা তার হয়ে মানুষের কাছে খবর পৌঁছানো, সেটা আমি করেছি। আলটিমেটলি রাজনীতিটা কার জন্য? তো মানুষের জন্য। মানুষের রায়কে তো মাথা পেতে নিতে হবে। 2026 সালে 4 মে মানুষের রায় যখন নির্বাচনের রেজাল্টের মধ্যে দিয়ে প্রতিফলিত হলো, এই বিপুল ম্যান্ডেট যেটা আমাদের মানে তথাকথিত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেল, সেটা কিন্তু বুঝিয়ে দিল যে আমরা মানুষকে যেগুলো বোঝাতে চেয়েছি মানুষ বোঝেনি। অর্থাৎ আমাদের কথা মানুষ বিশ্বাস করেনি, অর্থাৎ মানুষ বিশ্বাস করে যে সত্যি ঘটনাগুলো কিছু কিছু ঘটেছে। তো মানুষ যখন আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমি জিতলে বলবো মানুষের রায় জিতেছি, আর হারলে বলবো এই হার আমি মানি না, সেটা তো হতে পারে না। অন্তত আমি সেই স্কুলে পড়িনি। তাই মানুষের রায়কে মান্যতা দিয়ে আমি মনে করেছি এরপর অন্তত, এর আগে আমার মনের সায় না দেওয়া সত্ত্বেও আমি অনেক দলকে ডিফেন্ড করেছি, কিন্তু মানুষ যখন মানছে না, মানুষ যখন প্রত্যাখ্যান করেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আর মুখপত্র হিসেবে ওই জিনিসগুলোকে ডিফেন্ড করার জন্য মিডিয়াতে যাওয়া সম্ভব না। সেই জন্যে আমি দলনেত্রী তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মুখপাত্র পদ থেকে রেজিগনেশন লেটার গতকাল দিয়েছি। এখন যদি তৃণমূল কংগ্রেসেরই কেউ ধরুন বলে, মানে আপনার কোনো সতীর্থ যদি এই কথা বলে যে আচ্ছা হাতি এখন কাদায় পড়েছে তাই আপনি এখন এই কথাগুলো বলছেন, এই কথা যদি আপনাকে শুনতে হয়, যদি এই কথা শুনতে হয় যে আপনি সুবিধাবাদীদের দলে পড়েন, এটা আমায় শুনতে হবে না, এটা আমায় শুনতে হবে না। তার কারণ আপনি যদি আর্কাইভ ঘেটে দেখেন, আমি তো এখন প্রাক্তন সাংসদ। আমি যখন এক্সিস্টিং সাংসদ ছিলাম, যে সময় 2024 সাল বা 2023-এর শেষের দিক থেকে 2024 সাল যে সময় আরজি করে দুর্নীতি সামনে এসেছিল, সেই সামনে এসেছিল যে সময় বা অভয়ার কাণ্ড ঘটেছিল যে সময়, সেই সময় দলের একজন সাংসদ হয়ে হুইসেল ব্লোয়ার কে ছিল প্রশ্নটা করলে একটা নামই বেরোবে, তার নাম ডক্টর শান্তনু সেন। আরজি করে দুর্নীতির তদন্ত চেয়ে তথ্য প্রমাণ সম্মিলিত সমস্ত কাগজ কোনো মিডিয়াকে না জানিয়ে আমি সরকার এবং দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে, ঊর্ধ্বতন মানে হাইয়েস্ট অথরিটিকে দিয়ে এসেছিলাম। অভয়ার কাণ্ডে আমি এবং আমার স্ত্রী ডক্টর কাকলি সেন, যিনি ওই কলেজের প্রাক্তনী, আমরা সত্য কথা সেই সময় বলেছিলাম। সুতরাং অতি বড় নিন্দুকও এটা বলতে পারবে না যে আজকে বিজেপি জিতেছে বা তৃণমূল হেরেছে বলে এই ধরনের কথাগুলো বলছি। ফিরহাদ হাকিমকে নিয়ে একটু কথা বলতে চাইবো শান্তনুবাবু। সেটা হচ্ছে যে যেহেতু এই পুরসভাগুলোর অবস্থা আমরা দেখছি, এবং কলকাতা পুরসভার অবস্থাও খুব একটা মানে শোচনীয়ই বলা যায়। এখন এই পরিস্থিতিতে কতদিন এই মানে যারা এই মুহূর্তে পুরসভায় রয়েছেন বা যে কাউন্সিলররা এখন অবধি রয়েছেন, তারা কতদিন পরিষেবা দেবেন, কিভাবে পরিষেবা দেবেন, সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন চলে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনি কি পদত্যাগ করতে পারেন? কি মনে হয় আপনার? দেখুন, কে পদত্যাগ করবেন কে পদত্যাগ করবেন না সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে ফিরহাদ হাকিমের বিষয়ে আমার সুনির্দিষ্ট করে 3টে খুব খারাপ লাগার জিনিস আছে। তার একটা হচ্ছে, আমাকে দল সত্যি কথা বলার জন্য সাসপেন্ড করেছিল। সেই সময় জনাব ফিরহাদ হাকিম মাননীয় মহানাগরিক, তার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি কলকাতা পৌরসভার হেলথ অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলাম। যদিও হেলথের এমআইসি তথা ডেপুটি মেয়র সেটা ভালোভাবে নেননি, প্রত্যেক মুহূর্তে আমাকে অপোজ করতেন। আমাকে কলকাতা পৌরসভার কাউন্সিলর ক্লাব রুমের একটা কোণের দিকের একটা ঘরও আমাকে দেওয়া হয়েছিল। আমি নিয়মিত সেখানে কাজ করেছি। কোভিডের সময় জীবন বাজি রেখে, আমার নিজের কোভিড হওয়া পরেও সেখান থেকে উঠে আসার পর আমি সেখানেও রেগুলার সার্ভিস দিয়ে গেছি। কী সার্ভিস দিয়েছি সেটা সেই সময় যারা আপনার সাংবাদিক বন্ধুরা কলকাতা কর্পোরেশনে কাজ করেছেন তারা দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আমি সাসপেন্ড হওয়ার পর আমার সেই পথটা অবলুপ্ত করে দেওয়া হলো। সেটা করতে পারে দলের সিদ্ধান্ত, কিন্তু ফিরহাদ হাকিম অন ক্যামেরা বললেন যে আমি কলকাতা পৌরসভায় শান্তনু কোনোদিন হেড অ্যাডভাইজার ছিলাম না। তখন আমি একটা হোয়াটসঅ্যাপ করে ফিরহাদ হাকিমের সই করাই সেই কাগজটা ফিরহাদকে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম, দাদা আমি কিছু মনে করিনি, তোমার বাধ্যবাধকতাটা আমি বুঝতে পারছি। দ্বিতীয় যেটা খারাপ লেগেছে যে 2025 সালের 7ই এপ্রিল আমার স্ত্রী কাউন্সিলর, সেই কাউন্সিলরকে কোনো কারণ ছাড়া আমি সাসপেন্ড হওয়ার পর থেকে তাকে আজ অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে। আর তৃতীয়ত
2025 সালের 7ই এপ্রিল আমার 2 নম্বর ওয়ার্ডের দমদম 7 টাইমস লেন সংযোগস্থলে রাজ্য সরকারের একটা প্রোগ্রাম কলকাতা কর্পোরেশনের সহযোগিতায়, যেটাই ফিরহাদ হাকিম সাহেব উদ্বোধন করতে এসেছিলেন। আমার স্ত্রী স্থানীয় কাউন্সিলর হিসাবে কিছু সতীর্থদের নিয়ে ফিরহাদ হাকিমকে অভিবাদন জানানোর জন্য সেখানে জমায়েত হয়েছিলেন। সেই সময় ফিরহাদ হাকিম সাহেবের উপস্থিতিতে আমাদের বিধায়ক, তৎকালীন বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে অতীন ঘোষ মহোদয়ের মদতপুষ্ট 1 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ার খান, শেখ ইস্তিহাক ওরফে হিরো, যার বাবা সিপিএমের হারমাত ছিলেন মমতাজ, ইয়াকুব, এদের নেতৃত্বে একটা সম্প্রদায়ের গুন্ডা বাহিনী বাইকে করে এসে সশস্ত্র অবস্থায় অতীন ঘোষের মদতে আমার স্ত্রী, যিনি একজন ডাক্তার, যিনি মহিলা কাউন্সিলর, তাকে বেধড়ক মারধর করে এবং তার সাথে থাকা প্রত্যেকটা সতীর্থদের মারধর করে। ফিরহাদ হাকিম সেখানে, অতীন ঘোষ তো সহানুভূতি জানাবে না, তার কারণ তার অঙ্গুলি হেলনায় সেটা হয়েছিল, কিন্তু ফিরহাদ হাকিম সাহেব তার সামনে হচ্ছে ঘটনা। আজকে রাস্তায় একটা অচেনা লোকও পড়ে গিয়ে যদি দেখা যায় কেউ তাকে মারছে, আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার লাগেনি তো, দাদা আপনার লাগেনি তো, কিরে তোর লাগেনি তো? ফিরহাদ হাকিম সাহেব ন্যূনতম একটা সহানুভূতি জানালো না যে কিরে কাকলি তোর লাগেনি তো, তুই ঠিক আছিস তো, ভাই সরে যাও ইত্যাদি। এই জিনিসটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা আমার সারা জীবন, এই 3টে দুঃখের কথা আমার সারা জীবন মনে থাকবে। শান্তনুবাবু, আপনাকে যেহেতু খুব বেশিক্ষণ আমরা পাবো না এই অনুষ্ঠানে, আমি শেষে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো, ওনাকে পাওয়া যাবে না, আমাকে একটু ছেড়ে দিতেই হবে। যাই হোক, আমি আসি, তাহলে আপনার প্রশ্ন আমি নেব। তার আগে আরেকটা প্রশ্ন আমি একটু করে রাখি। হ্যাঁ, আমি আসবো সাগরবাবু, আমি আসবো। আমি তার আগে শান্তনুবাবুর কাছে আমার তরফ থেকে যে শেষ প্রশ্নটা রাখতে চাইবো, আপনি আরজি কর রিওপেনে নতুন মুখ্যমন্ত্রীকে সাহায্য করার কথা বলেছেন, সেই সময় চুপ হয়ে যেতে হয়েছিল কেন? আর এই দলটা, এই তৃণমূল কংগ্রেস দলটা আপনাকে সাসপেন্ড করার পরে আবারও তো ফিরিয়ে নিয়েছিল, তাহলে সেই দলের বিরুদ্ধে যে এখন যে উষ্মা আপনি প্রকাশ করছেন, সেটা কি সঠিক? আপনার প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে দিতে চাই। 2024 সালে, 2023 সালের শেষের দিকে যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে আমি সেখানে যাই, যখন সেখানে দেখি সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অতীন ঘোষ, এদের নেতৃত্বে উত্তরবঙ্গ লবির কর্ণধার ডক্টর এসপি দাসের অঙ্গুলি হিলনে সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, আলপিন টু এলিফ্যান্ট দুর্নীতিতে ভরে গেছে, আমি কিন্তু দলের সাংসদ হিসাবে একটা মিডিয়াকে সেদিন কিছু বলিনি, ইভেন আমার বাড়িতেও আমি কিছু বলিনি। আমি সমস্ত তথ্য প্রমাণ সমেত আমি নবান্নে দিয়ে এসেছিলাম, আমি স্বাস্থ্য ভবনে দিয়ে এসেছিলাম, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম, দিদি কিছু জিনিস দিয়ে গেলাম দেখবেন। আমি ভেবেছিলাম এগুলো সমূহ বিপদ সরকারের জন্য, বজ্র পদার্থ পাচার থেকে শুরু করে হাসপাতালের জমি দখল করে স্টল তৈরি হওয়া থেকে শুরু করে একটাই লোক যে জলের বোতল সাপ্লাই দিচ্ছে, সে আবার ওষুধও সাপ্লাই দিচ্ছে, সে আবার ফ্রিজও সাপ্লাই দিচ্ছে, সে আবার হাসপাতালের বেডও সাপ্লাই দিচ্ছে, অন্য কেউ এলে তাকে একটা পার্টিকুলার পোর্শন টাকা দিতে হচ্ছে। আমি তো দলের অভ্যন্তরে সেগুলো জানিয়েছিলাম। আমি ভেবেছিলাম ইনভেস্টিগেশন হবে, তদন্ত তো হলোই না, উল্টে আমাকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে কাকে নিয়ে আসা হলো? আমার প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, যার সময় ঘটনাগুলো ঘটেছে, সেই সুদীপ্ত রায়কে। আমরা কি দেখলাম? ডক্টর সন্দীপ ঘোষ এত দোর্দণ্ড প্রতাপ একটা লোক, বাংলার ইতিহাসে কোনোদিন হয়নি। একটা প্রিন্সিপাল একটা মেডিকেল কলেজের, সে প্রথমবার আরজিকর থেকে বহরমপুরে ট্রান্সফার হলো, তার জায়গায় উলুবেরিয়ার প্রিন্সিপাল আরজিকরের দায়িত্ব নিয়ে এলেন, সঞ্জীব ঘোষ চাবি মেরে চলে গেল। উলুবেরিয়ার প্রিন্সিপাল 1.5 দিন এসে কলেজে চক্কর কাটতে লাগলো, হাসপাতালে কোনো বসার জায়গা পেল না। 2 দিনের মধ্যে আবার সন্দীপ ঘোষকে ফিরিয়ে আনা হয়ে গেল। দ্বিতীয়বার যখন সন্দীপ ঘোষ আবার ট্রান্সফার হলো, তখন এই সুদীপ্ত রায়, সুশান্ত রায় এবং তাদের নেতৃত্বে অভিক বিরূপাক্ষ, আরজি করে টিএমসিপি করতো আশিস পান্ডে, নির্জন বাগচি, অভিষেক সেন, তারা তো তখন নিয়ে আসা হলো মানস ব্যানার্জিকে বারাসাত থেকে। মানস ব্যানার্জি ঢুকতে পারছে না, সুপারের ঘরে তাকে বসে থাকতে হচ্ছে দিনের পর দিন। প্রিন্সিপাল ঘর আটকে রেখেছে। নর্থ বেঙ্গল লবির ক্যাডাররা বলছে, আরে ম্যাডামকে ফিরতে দাও। ম্যাডাম তখন বাইরে গিয়েছিলেন, বিদেশে, স্পেন বা কোথাও, আমার এক্স্যাক্টলি মনে নেই জায়গাটা। বলছেন ম্যাডামকে ফিরতে দাও, কী করে অর্ডার পাল্টাতে হয় আমরা জানি। এবং দেখলাম সত্যি ম্যাডাম ফিরে এলেন, অর্ডার পাল্টে গেল, আবার সন্দীপ ঘোষ চলে এলো আরজি করে। সেই দুর্নীতি নিয়ে আমি তো সরব হয়েছিলাম। তারপর যখন অভয়ার কাণ্ড ঘটে,
আমি এবং আমার স্ত্রী মাইক করে করে আর্জি করে ঘুরে ঘুরে বলেছিলাম অভয়ের বিচার চাই। একজনও কেউ বলেনি, ভিতর ভিতর গুমড়েছে কিন্তু ভয়ে মুখ বন্ধ রেখেছিল। আমরা তখন কি দেখলাম, সারা পৃথিবীর আঙুল যখন সন্দীপ ঘোষের দিকে উঠছে, তখন সেখানে আমাদের রাজ্যের বা দলের সর্বময় নেত্রী তিনি তার পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে প্রাথমিক স্টেজে তাকে সাসপেন্ড না করে তাকে ক্যালকাটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করবেন বলে ঘোষণা করে দিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন বৃহত্তর আন্দোলন হলো তখন তো তিনি বাধ্য হয়ে তাকে সাসপেন্ড করলেন। আর আমি চুপ ছিলাম নয়, আমি ভোকাল ছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমার একমাত্র মেয়ে যে ওখানে পাঠরতা ছিল, তাকে যেভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, তাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, তার সাথে কেউ হাসপাতালে কথা বলবে না, তার সাথে কেউ ক্যান্টিনে খাবে না, তার সাথে কেউ লাইব্রেরিতে পড়াশোনা করবে না, কোনো ফেস্টে সে পার্টিসিপেট করবে না, সে যদি গান গাইতে চায় তার সাথে কেউ তবলা বাজাবে না। সে অনার্স পাওয়ার পর শান্তনুবাবু এইখানেই হচ্ছে, এইখানেই বোধহয় সমস্যাটা তৈরি হয়। শান্তনুবাবু, এইখানেই বোধহয় সমস্যাটা তৈরি হয়। আপনি আপনার মেয়ের কারণে কিছু জায়গায় চুপ হয়ে যেতে হয়েছিল, আপনাকে আপনি বাধ্য হয়েছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় ছেলের জন্য চুপ করে যেতে বাধ্য হয়েছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পরিবারের জন্যই হয়তো অনেক কিছু দেখে চোখ বন্ধ করে থাকেন, কারণ তার পরবর্তী ক্ষেত্রে তার লিগাসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যাবে। ম্যাডাম, আপনি আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করলেন। আমি শেষটা না হলে কিন্তু কনক্লুশনটা হবে না। বেশ, বলুন। শেষটা না হলে কিন্তু কনক্লুশনটা হবে না। আমাকে লাস্ট একটা লাইন বলতে দিন। হ্যালো, হ্যাঁ বলুন শান্তনুবাবু, শুনতে পাচ্ছি। তারপর আমাকে বলা হলো যে এরপরও যদি তুমি বেশি কথা বলো, তোমার মেয়ে কি করে ডাক্তারিটা পাশ করে দেখে নেব। যারা অন্যায়ভাবে আমার রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারে, যারা আমার মেয়ে অনার্স পাওয়ার পর তাকে ফেল করানোর চেষ্টা করতে পারে, এমবিবিএসের সবকটা পরীক্ষা পাশ করার পরেও প্রত্যেক ডিপার্টমেন্টের হেডদের একটা করে কমপ্লিশন সার্টিফিকেট সই লাগে। তখন আমি ভয় পেলাম যে এরা যদি হুমকি দিয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্টদের ভয় দেখিয়ে বলে সৌমিলি সেনের কমপ্লিশন সার্টিফিকেটে সই করবে না, তাহলে অনার্স নিয়ে পাশ করার পরেও ফাইনালি আমার মেয়ে তো ডাক্তারি সার্টিফিকেটটাই পাবে না। তখন একজন বাবা হিসাবে আমি কী করব? তখন আমি কি করে রিস্ক নেব? আমার কাছে রাজনৈতিক কেরিয়ার, সত্যতা, মিথ্যা সব কিছুর আগে তো আমার নিজের একমাত্র কন্যার কেরিয়ার। তখন বাধ্য হয়ে আমাকে সেই সময় চুপ থাকতে হয়েছে, কিন্তু প্রতিবাদ তখনও ছিল, এখনও আছে। আজকে আমার মেয়ে ডাক্তারি পাশ করে গেছে, অন্তত আমার যা খুশি হোক। আমি এত কিছু বলছি, আমার উপর অনেক কিছু হতে পারে, কিন্তু আমার মেয়ের ডাক্তারিটা তো আটকাতে পারবে না। সুতরাং সেই জায়গায় আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে তাই আজকে বলছি। ডাক্তার হয়েই বা কি নিরাপত্তা আমরা দেখলাম? সেই তো ডাক্তারির পড়ুয়া বলুন বা ডাক্তার হচ্ছেন যিনি, তারপরেও তাকে তো কর্মক্ষেত্রে এইভাবে নির্যাতিতা হতে হলো, এইভাবে মৃত্যু। এটা যাই হোক, আমি আর এই পুরনো ঘটনা বলে আর এখন সময় নষ্ট করতে চাইছি না। আমাদের সঙ্গে শাখারব বাবু রয়েছেন, ওনার বোধহয় কিছু প্রশ্ন রয়েছে আপনাকে। শাখারব বাবু। শান্তনুদা, হ্যাঁ শান্তনুদা বলুন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বেলগাছিয়া বস্তি বা আপনার ক্যাম্প বাগানটা মনে আছে? নান্টি চৌধুরীর সুইসাইড কেসটা মনে হয় বুঝতে পারছেন না, একটু বলবেন কোনটা? বেলগাছিয়া বস্তি ক্যাম্প বাগান। হ্যাঁ, নান্টি চৌধুরীর কেস আমার মনে আছে। আপনি কি বলতে চাইছেন? আমি খুব ভালো মনে জানি। ঠিক আছে, মেট্রো রেলে মারা গেছিলেন। বেলগাছিয়া বস্তি ক্যাম্প বাগানে কোনো ইস্যু নেই। নান্টি চৌধুরীর একটা ইস্যু আছে। উনি আমার নামে মিথ্যা অভিযোগ করেছিলেন। দমদমের বৈশাখী সুইটসের পাশে মিষ্টির দোকানটার পাশে। সেই নান্তি চৌধুরীর বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানির মামলা করেছিলাম। তিনি একটা কাগজও দিতে পারেননি। মিথ্যা অপবাদ দিলে তো হবে না। কি যেন বলা হবে না। কোর্টে কেস চলছে, স্যান্ডারসন মর্গান কেস করছে। একটা কাগজও তারা জমা দিতে পারেনি। আমি এখনো বলছি চ্যালেঞ্জ করে, একটা তথ্য প্রমাণ করে দিতে পারলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। শুধুমাত্র কালির ছিটে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। আমি আবার একটা কথা বলছি, নান্তি চৌধুরীর কথা বলছেন, তিনি মারা গেছেন। তার পরিবার আমার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে যে আমি অমুকের প্ররোচনায় করেছি, দয়া করে ক্ষমা করে দিন, কেসটা তুলে নিন। আজও সেই কেসটা কলকাতা হাইকোর্টের স্যান্ডারসন মর্গানের ডক্টর প্রসূন ঘোষ, অ্যাডভোকেট প্রসূন ঘোষ করছেন। খবর নিয়ে নেবেন। একটা কাগজও নান্তি চৌধুরী পারিনি। আমি এখনো বলেছি যদি সম্ভব হয়, তিনি মারা গেছেন, তার পরিবারের এগেনস্টেও সেই কেস আমি চালিয়ে যাব, তার সৎ সাহস আছে। যদি 1 ইঞ্চি দোষী প্রমাণিত হয়, স্কয়ার ফিট সেন না কি যেন একটা বলতো, ভুলে গেলাম যে স্কয়ার ফিট সেন না কি যেন একটা বলতো। তো যাক, আমি ওই ব্যাপারে যেতে চাই না।
যাই হোক, 23টা আছে, আজকে- 23টা আছে, আজকে, সম্পর্ক নিশ্চয়ই জানো। আপনাকেও তো লম্পট বলে কেউ বলতে পারে, দাগিয়ে না, দিলে বেশ, কি হয়ে গেল নাকি? একটু না, 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 করি, সেটা দুটো হলো মিনিট কথা। আপনাকে বিরতি লম্পট বলি, আপনি যে লম্পট সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। একটা বিরতি আপনি নেবো যদি আমি। আমায় কিছু বলেন সেটাও প্লিজ প্রমাণ করার একটা দায়িত্ব বিরতি আমার। নেব। শান্তনুদা ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সাগরবাবু প্লিজ একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে কোহিনূর রয়েছেন আমাদের সঙ্গে। প্লিজ, কোহিনূর রয়েছেন, কোহিনূর মজুমদার। কোহিনূরের এই মুহূর্তে কি পরিচয় দেবো আমি জানি না। কোহিনূরা ফিরে এসে জিজ্ঞেস করছে কোহিনূর কোনটাতে কমফোর্টেবল, এই মুহূর্তে আমি কি বলবো। কোহিনূর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এবং কোহিনূর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটা থেকে সাসপেন্ড হয়ে রয়েছেন। 6 বছর পর আবারও এই দলটাতেই কি ফিরবেন কোহিনূর? ফিরে এসে উত্তর নেব ডেফিনেটলি। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কোহিনূরের কাছে যাব। কোহিনূর, মমতা বন্দ্যোপাধ্যায়ের গিরগিটি কবিতাটার পরে এই তোমার যে ফেসবুক পোস্টটা ওটা দেখছিলাম, আমারও এখন ফোনের মধ্যে খোলাই রয়েছে ওটা, আমি একটু দেখাই, একটু বড় করে যদি দেখানো সম্ভব হয়। কোহিনূরের এই পোস্টটা গিরগিটি নিয়ে তোর কবিতা হলো, গিরগিটি নিয়ে নয়তো কবিতা হলো, এবার কালসাপ নিয়ে হোক। এই যে কোহিনূরের পোস্ট, আরও অনেক কিছু লিখেছে, আমি এত কিছু বলছি না, আমি বলছি কালসাপটা কে। না, এটা তো আমি ওখানে ব্রিফ করেই বলেছি। দেখুন, আমরা যারা দল করেছি 2005-6 সে সময় থেকে, সে সময় তৃণমূলের প্রবল ক্রাইসিস এবং অতি বড় তৃণমূলের সমর্থকও বুঝতে পারিনি 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। এবং তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারটা তৃণমূল কংগ্রেসের ওই জন্য ওরকমই ক্যারেক্টার, ক্যাজুয়াল, কুল। এর পরে গিয়ে দাঁড়ালো দুটো জিনিস, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা কর্পোরেট কালচার হয়ে গেল, যে হায়ারার্কি হয়ে গেল, যে আগে যেরকম ছিল কি তৃণমূলের একদম খুব নিম্ন স্তরের বুথ স্তরের লোকও মমতাদিকে চান্স পেলে ধরে নিতে পারতো, না পেলেও একটা সেকেন্ড লাইন ছিল, যেটা কখনো মুকুলদা ছিল, কখনো শুভেন্দুদা ছিল, কখনো শোভনদা ছিল, কখনো পার্থদা ছিল, কখনো বক্সিদা ছিল, কখনো ববিদা ছিল, কখনো অরূপদা ছিল। এই লাইনটা ছিল যে যারা গিয়ে বলতে পারতো। আর এখন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে মালিক কখন আসবে, আবার মালিকও না, মালিকের অ্যাপয়েন্টেড কর্পোরেট এমপ্লয়ি, নট পলিটিক্যাল ওয়ার্কার। একটা পলিটিক্যাল ওয়ার্কারের তো ফিলিং আছে, যে তৃণমূল করে তার সেই ফিলিং আছে, যে সিপিএম করে তার আছে, যে বিজেপি করে তার আছে, কিন্তু একজন এমপ্লয়ি তো তার সেই ফিলিংটা থাকার কথা না। সে প্রফেশনাল, সে আজকে তৃণমূলের অফিসে চাকরি করছে, কালকে বিজেপির অফিসে চাকরি করতে পারে। এবং শুধু তাই নয়, আমি আজকে জননেত্রীকে আমি অত্যন্ত সম্মান করি এবং নিশ্চিত আজও বিশ্বাস করি বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিষ্ঠান। আমার ধারণাটা বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আমি উদাহরণ দিয়ে দিয়ে বলেছি যে প্রতিনিয়ত প্রতিবার দলের মধ্যে একটু উপদল করার সবথেকে বেশি প্রচেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। 2016-তে শুভেন্দু অধিকারী বলে গেছেন যে তৃণমূল কংগ্রেসে যখন এই নারদা স্টিং অপারেশন হলো, ওই পয়সাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধরুন আমরা কেউ বিশ্বাস করলাম না। এবার ফলো করুন, আমাদের বলা হলো যে আমরা যখন মুখপাত্র হিসেবে আমাকে বাদ দেওয়া হলো তার আগে, যে তোমরা ওইটা বল। আমি বললাম ওটা বললে তো আমি কেস খাবো, কারণ কি আমার পাশে যিনি বিজেপির মুখপাত্র আছেন তিনি বল ভাই তোমার মেয়রও তো নিয়েছে মালটা, ওটা কী হবে। তারপরে দেখা গেল 2018-র পঞ্চায়েত নির্বাচন, মানুষ ভুলে যায়, মানে নেত্রীও কেন ভুলে যায় আমি জানি না। 2018-র পঞ্চায়েত নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি। কী করে সভাপতি হয়েছিলেন? তিনি কোনদিন ছাত্র যুব নয়নের মণি, তিনি কোনদিন ছাত্র পরিষদটা করেনি, আমি করে এসেছি। তোমরা তো স্লোগান দিয়েছো জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আমরা তো স্লোগান দিতে যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, আমরা তো দলের কর্মী দিতে তো বাধ্য। কিন্তু না, আমাকে খুব একটা এটা দেখা যায়নি বলেই তো আমি আজকে পিছিয়ে আছি। আমাকে দেখা গেলে তো আমি এগিয়েই থাকতাম দলে। জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের এটা, আমি তো পিছিয়ে থাকতাম না, আমি তো এগিয়েই থাকতাম। প্রত্যেকটা আমি তো গত 2 বছরে শেষে। আমি লাস্ট আপনার টিভিতে এসেছি বোধ হয় 2023-24 সে সময়, 23-এ এসেছি। তারপর থেকে তো আর টিভিও দেয়নি আমাকে, মুখপাত্র নামে করেই রেখেছিল। যেটা বলছিলাম 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, আপনারা মাথার খেয়াল করুন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, যে হঠাৎ করে তৃণমূলে প্রচার হলো কি যুব বনাম মাদার। কোনোদিন শুনেছেন কোনো রাজনৈতিক দলে যুব কংগ্রেস ক্যান্ডিডেট দিচ্ছে, মাদার তৃণমূল কংগ্রেস আলাদা করে ক্যান্ডিডেট দিচ্ছে? 2021-এ ববিদা সহ সবাইকে একটু বিপদে ফেলার জন্য হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের একটা আমদানি হলো 1 ম্যান 1 পোস্ট। আমাকেও আমার রাজ্য সভাপতি বলে ওটা লেখো, আমি না জেনে প্রথমে লিখে দিলাম। তারপরে যখন আমি বুঝলাম যেটা নয়, তখন আমি ডিলিট করে দিলাম, যে আমি তো ব্যাপারটা এটা ওরকম নয়, দলনেত্রী সেটা চাইছেন না। তারপরে কি হলো, আমাদের একজন সাংসদ, যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করি, এরকম একটা সাদামাটা নির্ভেজাল নিরামিষ মন্তব্য শুনে তাকে বলতে হয়েছিল
শ্রীরামপুর আগামী সাংসদ চায়, আর মাতালকে মানতে হবে, আগামীকে আপনার জানতে হবে। এই জায়গাটায় না আমার একটা আপনার আমি একটা শুরু আমি করি। আপনার কাছে আসবো সাকারব দা, আমি ওনার Come on. বক্তব্যটা শুনে নিই, আমি ডেফিনেটলি আসবো। আমি কোহিনূর তোমাকে আমি একটু একদম- থামাচ্ছি, আমি একটা খুব শার্প ব্রেক নিয়ে নিই, আমি বিরতির পর ফিরে এসে একটু সাকারব দার কাছেও যাবো, তারপর আবার তোমার কাছে ফিরছি সঙ্গে থাক। ফিরে এলাম বিরতির পর, আমি সাকারব বাবুর কাছে যাবো সরাসরি, আমি আসছি কোহিনূর। কি কি অত্যাচারের সম্মুখীন আপনাদের হতে হয়েছে? আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে তৃণমূলের দ্বারা? চরম অভিজ্ঞতা, যে কথাটা ভাই কোহিনূর বলছিলেন, 18 পঞ্চায়েত নির্বাচনের কথাটা বলছিলেন। 18 পঞ্চায়েত নির্বাচনে 28টা মোটরসাইকেল, 47 জন ব্যক্তি আমার বাড়ি ঘেরাও করেছিলেন, গোটা বাড়ি ঘেরাও করেছে। সেদিনের কথা আমি ভুলবো? নিশ্চিত আমি ছিলাম না ওই বাড়িতে। আমার দাদা ছিলেন, দাদা সবে পুজো করছে, পুজো করে কলকাতা আসবেন ওনার বাড়িতে, ফ্ল্যাটে। পাশের বাড়ির একজন দৌড়তে দৌড়তে আমার এক কাকিমা, মানে পাড়া তত, এসে বলছেন হিটু কই, হিটু কই। দাদা বেরিয়ে বলছে কেন? শিগগিরই সাবধান, তোমাদের বাড়ি ঘেরাও করছে, একবার উপর থেকে দেখো। এটা ভাবা যায়, একটা পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমার বাড়ি ঘেরাও করছে মাথায় কে ছিল? তৃণমূল কংগ্রেস। ওই গুণ মানে ওরা কন্ট্রোল কার দ্বারা ছিল? মানে আপনার এলাকা কোথায়, এটা কোন বিধানসভা বলছে? এটা ছিল বহরমপুর, বহরমপুর। বহরমপুর বিধানসভার অন্তর্গত। ওখানে তো কংগ্রেসের দাপট বরাবর, তাহলে কোনোদিনই নয়, এইটাই ভুল। বাংলার মানুষের ধারণা ছিল বহরমপুর মানে কংগ্রেস। না, কংগ্রেস নয় ওটা, ওটা বিজেপি। এর আগেও ভালো রেজাল্ট করেছে, একুশে ভালো রেজাল্ট করেছে, এমএলএ পেয়েছে, এবারও পেয়েছে। কংগ্রেস মিনস ওটা কংগ্রেস নয়। আপনাদের মিডিয়ার মধ্যে গোটা বাংলার মানুষের জন্য অধীর রঞ্জন চৌধুরী বা মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেসের জায়গা, কিন্তু ওখানে অধীরবাবু নিজে তার এলাকার তৃণমূলের অত্যাচারে সেই জায়গায় নমিনেশন দিতে পারেনি। আপনি কংগ্রেসের কথা বললেন, আমার মনে পড়লো ওই নির্বাচনে, শুধু আমার বাড়ি নয়, শুধু অবাক হয়ে গেছিলাম ওই দিন। আজকে যে তৃণমূলের সাংসদ আমাদের মুর্শিদাবাদ 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাহের খান, সেদিন নওদার বিধায়ক ছিলেন, কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে। আমার সত্যি কথা ঘৃণা লাগছে। এটা রাজনীতি, এটা রাজনীতির কথা। যে তৃণমূলের হাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত হলেন আবু তাহের খান, কংগ্রেসের বিধায়ক 18 পঞ্চায়েত নির্বাচনে। একই সাথে আমি ধন্যবাদ জানাই, স্যালুট করি, কুর্নিশ করি ফিরোজা বেগম, রানীনগরের বিধায়িকা, তৎকালীন কংগ্রেসের লিডার। তিনি ইসলামপুরে তিনি মার খেলেন, উনিও রক্তাহত হলেন, কিন্তু আজও পর্যন্ত তিনি কংগ্রেস ছাড়েননি। কিন্তু শুধুমাত্র লোভের লালসায় ক্ষমতার জন্য আজকে আবু তাহের সাহেব তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, জেলা সভাপতি হলেন, উনি সাংসদ হয়ে গেলেন। শুধু আমার উপরে আক্রান্ত হয়েছে তাই নয়। এবার আসে 23 সালের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। এই 23 সালের নির্বাচনে আপনি আমার অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমি সেই সময় জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলার। আপনি ভাবতে পারবেন এই কথাগুলো বলছি না, আমার গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে, কাঁটা দিচ্ছে। নমিনেশনে যখন হয়, নমিনেশনের পরে আমার বিজেপির কার্যকর্তা ভাইদের, দেবতুল্য কার্যকর্তা হয়তো বোম করছে। জেতার পরেও একজন আমার পাশের গ্রামের, আমি নামই বলে দিচ্ছি, উপেন্দ্রনাথ মণ্ডল, ও ওখানকার পঞ্চায়েতের মেম্বার, আমার বাড়ির 3 তলা ছাদকে রেখেছি ঘরে। রাত্রি 1:30টার সময় আমাকে ফোন করে বলছে, দাদা আমি বাড়ি যাব, আমার বউ ফোন করেছে, আমার ছেলে কিডন্যাপ হচ্ছে। আমি অত রাত্রিতে আমি ওকে ছাড়তে পারিনি। আলাম তুমি নামো, আমি দেখছি। সঙ্গে সঙ্গে নিচে নেমে আমার সিকিউরিটি, তখন আমার সিআইএসএফ সেন্ট্রাল সিকিউরিটি ছিল, সিকিউরিটিগুলো বললাম চলুন। ওনাকে বাড়িতে পৌঁছে যখন দিচ্ছি, তখন ওখানকার নাম অন ক্যামেরাতেই বলছি, ভেলা ডাকাত ওখানকার যিনি মাস্তান, তিনি বলছেন, তখন মনিরনগরের পাপাই ঘোষ আজকের দিনে প্রধান হয়েছেন, ওনার বউ, তার নেতৃত্বে আমার মেম্বারের বাড়িতে ছেলেকে কিডন্যাপ করছে। আর বাড়ি গিয়ে দেখছি বাড়ি ভেঙে দিয়েছে। ওনার মিসেস যে বিবস্ত্র অবস্থায় বাড়ির থেকে বেরিয়েছে, আমি অন ক্যামেরা একটা মহিলার সম্মানে যদি বলতে পারছি না, বুঝে নেন। আর সেই সময়তে আমাকে পুলিশ অফিসার একজন বলছেন, যখন এসছে রাত্রি তখন প্রায় 2টো বাজে, আধ ঘন্টা আমার ওখানে হয়ে গেছে,
এসে বলছে এই ধরনের ঘটনা এখানে হয়েছে, এই তো নাম বললেন, আরেকজনের নাম বললেন, নামটা বলতে আমার এখন খারাপ লাগছে, এই তো এই অফিসারটা ছিলেন। আপনি, আমি ওপেন আজকে বলছি, সেদিনকেও বলেছি, আপনার যে রাস্কাল ইডিয়েট, আপনি কী খেয়ে যাবেন সে চাকরি করছেন, আমি ভাবতে অবাক লাগে। আমি প্রকাশ্যে দাঁড়িয়ে সেদিনকে রাজপথে দাঁড়িয়ে সেদিন রাত্রিবেলায় বলতে বাধ্য হয়েছিলাম, কারণ 3 দিন আগেই ওই পুলিশ অফিসারটা তৃণমূলের ওখানকার চেয়ারম্যানের নির্দেশে আইসির উপরে চাপ দিয়েছে। আপনি এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বলছেন সাগরবাবু, যে পুলিশকে ব্যবহার করা, এটা তো পুলিশ মন্ত্রী কিভাবে করছেন তার ওপর, বা প্রশাসনকে চালানো সেটা সম্পূর্ণটাই স্বরাষ্ট্র দপ্তরের ওপর, মুখ্যমন্ত্রী। পুলিশ বলা তো আমার একটা মনে পড়ে, কিন্তু আমি আচ্ছা একটা ব্রেক নিয়ে নিই, খুব শার্প একটা বিরতি রয়েছে, বিরতির পরে আবারও ফিরে আসবো। এবং পুলিশকে ব্যবহার করাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, নাকি এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই কাজ করতো পুলিশ? কিন্তু কোহিনুরের কাছ থেকে জানার চেষ্টা করবো। একটা ব্রেক নিই, খুব শার্প ব্রেক, তারপর ফিরছি সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে পুলিশ নিয়ে কথা বলছিলাম, আর কোহিনুরের কাছে যেটা জানতে চাইবো, কন্ট্রোল কে করতো পুলিশ? দেখুন, একটা জিনিস বলতে দ্বিধা নেই, আজকে তো অনেক জায়গা থেকে অভিযোগ আসছে, আমি প্রথম শুরু করেছিলাম বলতে, পুলিশ প্রশাসনের একটা অংশ শুধু নয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ ক্যামাক স্ট্রিটে চলে গেছে। ডায়মন্ড হারবারের মানে তারা ইচ্ছে গেছিল না, মানে SDPO উপায় ছিল না? আমি জানি না, হয়তো সুবিধা পেত তারা। এক ডায়মন্ড হারবারের SDPO, যে এখন অ্যাডিশনাল SP হয়ে গিয়েছিল, এবং পরবর্তীকালে অ্যাডিশনাল SP হয়ে পূর্ব মেদিনীপুরের SPর কাজ চালিয়ে দিল, উইচ ইজ বিয়ন্ড, মানে নট পসিবল প্রোটোকলস। দেখবেন যে তৃণমূলের প্রচুর, উনি বলছিলেন যে বিজেপির প্রচুর কর্মীরা হয়েছে, তৃণমূলের কাউন্সিলরকে মেরেছিল, তৃণমূলের বিধায়ক, মগরাহাট পশ্চিমের তৃণমূলের বিধায়ক, তাকে 12 ঘন্টা থানায় বসিয়ে রেখেছিল পুলিশ। না, কে মেরেছে? পুলিশ। এবং মমতা ব্যানার্জির বিপক্ষে এরা কেউ মন্তব্য করেনি। এরা এই যে একটা, আমাদের দলে তো কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ন্ড কোনো সেকেন্ড প্যারালাল নায়ব গোমাস্তা কালচারে অ্যাডমিনিস্ট্রেশন হয়নি। এটা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় রিস্ট্রেন করেছিলেন, যেটা করা যাবে না। কিন্তু 24-এর নির্বাচনের পর আমি দেখলাম যে পুরোটাই অভিষেক দেখবে, অভিষেক দেখবে, অভিষেক দেখবে, অভিষেক দেখবে। মানে এটা কি উনি পারছিলেন না দলের হাল সামলাতে, সেই কারণে? এটা তো আমি অন্তর্যামীরাই হাত দেখতে পারি না, আমি বলতে মানে পারবো আমি না। বলছি দীর্ঘদিন ধরে যেহেতু থেকেছো এই দলটার সাথে, আমি আবার বলছি, এই মন্তব্যটা আমার, এই আমি বলতে পারবো না, এটা নিয়ে সবাই সন্দিহান। এই যে আমার একটা মন্তব্য, আমি তো ভাইপো দড়ি টানাটানি, আমি আমাকে দেখবে না ভাইপো দড়ি টানাটানি হলে তো সেটা আলাদা বিষয়। আরে দড়ি টানাটানি কোনো কথা না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দিত যে আমি সব, এই যে মাঝখানে একবার বললো না যে আমি করব, আমাকেই ফোন করবেন, ভয়ের চোটে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আপলোড করতো না, আমি করেছি কেন? আরে বেচার, আমার আই ফেল্ট ব্যাড, যে চলো খারাপ লাগছে, ওকে কোন সাইড করে দিল, ফ্রন্টে আসতে পারোনি কেন? তোমাদের মতো কিছু নেতা, আমি দেবরদিদি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, তুমি আমাকে, আমার তো লুকোনো কিছু নেই, ওপেন বুক। তুমি 6 বছর ধরে যা খুশি বলতে পারো, না ওপেন বুক। আচ্ছা 6 বছর পর কি করবে ভাই? 6 বছর পর তুমি থাকবে দলটা? না, আমি এর ভবিষ্যৎ দ্রষ্টা নই। 6 বছরে একদমই কোনো রাজনৈতিক দল, দেখুন বিজেপি যখন রাজনীতি শুরু করেছিল 2জন সাংসদ নিয়ে, কেউ ভাবতে পারেনি যে বিজেপি আজকে সর্ববৃহৎ রাজনৈতিক দল সারা পৃথিবীতে হবে। তৃণমূল কংগ্রেস যখন 1998 সালে শুরু করেছিল, কেউ ভাবতে পারেনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসবে বা এরকম চালাবে। কেউ ভাবতে পারেনি সিপিএম শূন্য হয়ে যাবে। আমি আসছি সাগরদা, আপনার কাছে শোনা রয়েছে। কিন্তু আমি ভবিষ্যৎ এভাবে, এখন আজকে তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করেছে বলে তৃণমূল কংগ্রেস উঠে যাবে, তবে এই মুহূর্তে যদি এই ক্রাম্বলটা কন্টিনিউ করে, এবং আমার নেত্রী, আমার প্রাক্তন নেত্রী, আইনত বলতে আমার প্রাক্তন নেত্রী যদি এটা বিশ্বাস করে যে সেদিন শুভেন্দু অধিকারীকে স্যাক্রিফাইস করে দেওয়া যেত, মুকুল রায়কে স্যাক্রিফাইস করে দেওয়া যেত, বাকি সবাইকে স্যাক্রিফাইস করে দেওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাহলে বোধহয় দলকে উনি বকলমে জানি না এখনো উনি এটা বুঝতে পারছেন কিনা, কারণ এই একটা লাস্ট মিটিংয়েও তো নাকি ওনাকে বলতে হয়েছে যে উঠে দাঁড়াও, অভিষেক এসছে, মানে সবাই বসেছিলেন, বসিয়ার নেতা। আমি জাস্ট একটা কথা, বিজেপির মুখপাত্র বলবেন, তার সঙ্গে তো আজকে প্র্যাকটিক্যালি অনলাইন কোনো আমার এই মুহূর্তে সরাসরি বিরোধিতা নেই, আমি ওনার সরকারি কিছু সমালোচনা যদি পয়েন্ট আসে সেটা করতেই পারি, কিন্তু সাধারণ মানুষ হিসেবে করা যায়, হ্যাঁ সেটা করা যেত। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পরিষ্কার জায়গা, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস আমি যখন শুরু করেছিলাম আমার বয়স ছিল 17,
তৃণমূল কংগ্রেসের বয়স ছিল 8, সেখান থেকে আজকে 20 বছর পেরিয়ে গেছে, 2 দশক। ইট ইজ ডেফিনিট নস্টালজিয়া বলুন, বাড়িতে আমার এখনও পতাকা পড়ে আছে, বাড়িতে আমার 2016-17 পোলিং এজেন্ট থেকে বেরিয়ে আসা যে ওই হয় না ওই ভোটার নামগুলো, সিরিয়াল নাম্বারগুলো, সেই নোটপ্যাডটাও পড়ে আছে, সে পুরোনো দিনের এখনও ভোটার লিস্ট পড়ে আছে। আমার খুঁজলে হয়তো শোভন চ্যাটার্জি ছিলেন জেলার সভাপতি, আমাকে বুথ লেভেল এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন 2009 সালে। তখন অভিষেক দল করতো না, আমি করতাম। অন্তত 2 বছর বয়স থেকে রাজনীতি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেক এগিয়ে আছে ভাই তোমার থেকে। 2 বছর বয়স থেকে আমি আই ফিল ব্যাড, আই এম টেলিং ইউ দিস, অল দিস থিংস এই উইল হেভি হার্ট। মন্তব্যগুলো উনি যে করেছেন বিভিন্ন সময়, এগুলোর কোনো মানে বেসলেস মন্তব্য না, উনি করতেই পারতেন। দেখুন, রাজনীতিতে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এই যে দাদা বললেন তিনি বহরমপুরের জেলার সভাপতি ছিলেন, এই যে একটা ঘটনা বললেন যে তৃণমূল কংগ্রেসই আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, আমি যদি তৃণমূলের মুখপাত্র হতাম আমি ডেফিনেটলি এখন পুরো ডিফিউজ করতাম, আমার তার সে দায় নেই। হি ফেসড দিস সেম ওয়ে উই অলসো ফেস দিস, কখনো সিপিএম এর দ্বারা, কখনো নিজের দলের কোনো অন্য নেতার দ্বারা, কখনো সাধারণ মানুষের দ্বারা, উই ফেস দিস। এটা যে মমতা ব্যানার্জি ফেস করেছে, মমতা ব্যানার্জি ফেস করেনি তা না, তো পিটিয়েছিল। আপনাকে দল সাসপেন্ড করে, আপনি তো দল সাসপেন্ড করেননি, এই আপনি কিন্তু এখনো তৃণমূলকে ডিফেন্স করতে পারেন। এক সেকেন্ড, এই যে ফেসটা আমরা ফেস করেছি, আমরা মুখোমুখি হয়েছি, এটা তো একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার 2% কি আমার প্রাক্তন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আছে? এইটা অবধি আজকে দল কেন উপলব্ধি করে উঠতে পারছে? আমি তো আয়না দেখাচ্ছি, আমি তো দলকে আয়না দেখিয়েছি, এবং আমি বলছি আজকে ফেসবুকে সবাই বলছে তৃণমূল কংগ্রেস থেকে প্রচুর ইনকাম করেছে কোহিনুর মজুমদার। আচ্ছা ঠিক আছে, কোহিনুর মজুমদারের পাট খেতে 2.5 কোটি টাকা পাওয়া যাবে খুঁজে বার করতে গেলে, আপনি খুঁজুন, আমার কোনো দ্বিধা নেই তাতে। আমাকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসুন, যদি আমার পাট ক্ষেত থেকে 2.5 কোটি টাকা পাওয়া যায়, আমার খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, আমার কোনো বড় কোম্পানি থাকে আমার নামে, ইউ ফ্রি টু ফাইন্ড, এটা আপনার অধিকার, আপনি খুঁজুন। আমি যে তৃণমূল কংগ্রেস থেকে সুবিধা পাইনি আমি বলবো না, আমি আজকে স্মার্ট, আমি কথা বলতে পারি, এটা দল আমাকে শিখিয়েছে, দল আমাকে মুখপাত্র করেছে, দল আমাকে নেতা করেছে বলে আমি ভালো সুন্দর কথা বলতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমি পেয়েছি দল থেকে, তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি তো দলকে আয়নাটা দেখাতে চেয়েছি যে দিস ইজ দিস। আমি যেইগুলো বলেছি, আমি তো যে কোনো তৃণমূল কংগ্রেসের যে স্তরের নেতাকে বলছি, এই যে আমি আজকে এটা বললাম যে এই ঘটনাগুলো ঘটেছে, আপনি বলুন তো কোন বড় নেতা তৃণমূল কংগ্রেস বা অন্য দলে বা বিজেপিতে বলতে পারে যে আগামীকে জানতে হবে, মাতালকে মানতে হবে? এটা সাংসদকে প্রকাশ্যে শুভেন্দু অধিকারী বলছেন, তিনি অন্য দলের নেতা, যে কল্যাণ ব্যানার্জি রেজিস্টার্ড মাতাল। উনি এই সুযোগটা পাচ্ছেন কেন? কারণ আমার দলের নেতাই তার চামচাদের দিয়ে কল্যাণ ব্যানার্জিকে মাতাল বলা। না, আমি জানি না ভাই কোহিনুর তুমি অত দূর গেছো না, হয়তো তুমি গেলে তোমাকে কি বলতো না বলতো ইন ফিউচার বলতে পারতো। হ্যাঁ, আজকে যেটা কল্যাণ ব্যানার্জি সম্পর্কে বলছে, বা আজকে আমাদের একটু আগেই আমাদের কি যেন ছিলেন সেন, শান্তনু সেন, না শান্তনু সেন পাবলিক দিলে কি একটা বলতো, উনি বলাতে খেপে গেছেন যে একদম। তো উনি কতগুলো কথা বললেন, দুর্নীতি নিয়ে অনেকগুলো কথা বললেন। তো আমার কাছে ওনার কাছে আমার প্রশ্ন ছিলেন যে এই যে 725 কোটি, উনি নিজেও স্বীকার করলেন যে আমি কান্দি বিধানসভায় দাঁড়িয়েছিলাম, ঘটনা ফ্যাক্ট এটা, 2016 সালে উনি কান্দি বিধানসভায় দাঁড়িয়েছিলেন। তো উনি গিয়ে যে বড় বড় কথা বলেছিলেন যে 425 কোটি টাকা কান্দি মাস্টার প্ল্যান, যদি বলতাম কি উত্তর দিতেন? কাঁধের মাস্টার প্ল্যানের কি হাল, এইগুলোর জন্যই তো আজকে এই অবস্থা। বাংলা লোক মানছে না তো নয়, না উনি যারা মানছে তাদেরকে সাসপেন্ড হয়েছে, এটা খুব বাজে জিনিস। আমার এটা মনে হয়, আমি একটা জিনিস জাস্ট বলি, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 15 বছরে কোনো উন্নয়ন করেনি, বা উন্নয়ন নিয়ে দেখুন বিজেপির আপনি যদি প্রচার দেখেন, তৃণমূল কংগ্রেস এই রাস্তা করেনি, এই ব্রিজ করেনি, এখানে টয়লেট করেনি, এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রচার করেনি। বিজেপি কি বলেছে? মমতা ব্যানার্জি 1,500 দিয়েছে, আমি 3,000 এক্সিট করবে বলেছে কি তৃণমূলের একটা বিশাল সংখ্যক দুর্নীতি আছে,
কিন্তু পুরোটাই দুর্নীতি। যেটা আমরা বলেছি এগুলো পুরোটাই দুর্নীতি, 100% দুর্নীতি। এবারে দেখুন আচ্ছা, আমি না, দুর্নীতি আমি আজকে আর প্রশ্ন হতেই পারে, সময় শাসক শেষ, দল, আমার না, সময় শেষ। দুর্নীতি আমি শাসক আমি দল। আমি শাখারব দা কোহিনুর দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। না, আর আমার আর সত্যি একদম সময় নেই, আজকে শেষ করতে হবে এখানেই অনুষ্ঠান। আর সত্যি কথা বলতে কি 6 বছর পরে জানি না কি হবে, কোহিনুর কোন জায়গায় থাকবে, তৃণমূল কংগ্রেস দলটা আদৌ থাকবে কিনা, যদি থাকে অবশ্যই দেখা হবে, যদি না থাকে তাহলেও দেখা হবে। একটা এই জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি কথা বলতে কি অনুষ্ঠানটা শেষ করার ইচ্ছে ছিল, অনেক প্রশ্ন ছিল কোহিনুরের জন্য, কিন্তু সময় নেই, তাই শেষ করতে হচ্ছে এখানেই। হাল্লা বল, অন্যান্য খবরের জন্য